আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী। আমাদের আজকের শিকার কাহিনীটির নাম চিতার প্রতিহিংসা। এই শিকার কাহিনীটিকে আমি দুটি পর্বে ভাগ করেছি। আজকের পর্বে জানতে পারবেন একটি সাধারণ চিতাবাঘের মানুষ বিদ্বেষী হয়ে উঠবার নির্মম ইতিহাস এবং এর সাথে কেনেথ অ্যান্ডারসনের দলের আকস্মিক জড়িয়ে পড়ার ঘটনা। আশা করি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের শিকার কাহিনীতে প্রবেশ করি। এখন যেটা কলেগাল তালুক নামে পরিচিত, ব্রিটিশ আমলে সেটা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির কোয়েম্বাটোর জেলা। এখানেই আছে তালাইনভু নামে ছোট্ট একটি গ্রাম। এখন ব্রিটিশরা চলে গেছে, সেই সঙ্গে বিদায় নিয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সি। এর জায়গা নিয়েছে মাদ্রাজ রাজ্য। তবে প্রাক্তন সেই মাদ্রাজ প্রেসিডেন্সির এলাকার কেবল অর্ধেকই পেয়েছে মাদ্রাজ রাজ্য। বাকি জায়গা চলে গেছে পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ, মহীশূর আর কেরালার সীমানায়। পরিবর্তিত এই এলাকাগুলোর মধ্যে আছে কলেগাল তালুক আর এর ছোট্ট গ্রাম তালাইনভু। দুটোই এখন মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত। ধীরে ধীরে চাষের জমি আর বাড়িঘর প্রভাব বিস্তার করেছে, যার ফলাফল হিসেবে তালাইনভু থেকে শুরু হয়ে এবড়োখেবড়ো পাহাড় পেরিয়ে কাবেরী নদীর উপত্যকা পর্যন্ত ছড়ানো অসাধারণ সুন্দর বনানীর অনেকটাই এখন ধ্বংস হয়ে গেছে। যাও কিছু আছে সেখান থেকেও বন্যপ্রাণীদের প্রায় নির্মূল করা হয়েছে। তবে তার বহুদিনের পরিচিত ছোট্ট গ্রাম তালাইনভুকে দুটি কারণে চোখ বুঝলেই কল্পনায় নিয়ে আসতে পারেন অ্যান্ডারসন। প্রথমত, তামিল শব্দ তালাইনভুর অর্থ হলো মাথা ব্যথা, আর দ্বিতীয়ত গ্রামটা থেকে মাইল 10 দূরে কাবেরী নদীর তীরে ঢালু উপত্যকাটায় নিজের ঘাঁটি বানানো ধূর্ত চিতাবাঘিনীটা, যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল অ্যান্ডারসনের। দক্ষিণ ভারতে মানুষ খেকো চিতা রীতিমতো অস্বাভাবিক একটি ঘটনা। সত্যিকার অর্থে এই চিতাবাঘটাও মানুষ খেকো ছিল না, বরং একে বলা চলে মানুষ বিদ্বেষী। গোটা মানব জাতির উপরই ছিল তার প্রচণ্ড ক্ষোভ। মৃত্যুর আগ পর্যন্ত তার এই চিরশত্রুদের প্রতি নিজের প্রচণ্ড ঘৃণা আর বিদ্বেষের বার্তা বারবারই সে পৌঁছে দিয়েছে। গোড়া থেকেই শুরু করা যাক। তালাইনভুর 10 মাইল দক্ষিণে জঙ্গলের এক পাহাড়ের ওপর একটা চিতাবাঘ আস্তানা গেড়েছিল। এখান থেকে উত্তরে 6 ফার্লং দূরে গভীর এক উপত্যকা শুরু। সেখানে খাড়াভাবে কাবেরী নদীর তীরে নেমে এসেছে পাহাড়টা। পূর্বে মাইলের পর মাইল বিস্তৃত হয়েছে জঙ্গল। সালেম জেলার সীমানার ভিতরে বাইরে আর কাবেরী নদীর গভীর সব বাঁকের দুপাশে প্রভাব বিস্তার করেছে ঘন বন। পশ্চিমে এটা এগিয়েছে কেবল মাইল 6। তারপরই জায়গা ছেড়ে দিয়েছে নিচু গুল্ম ঝোপকে। কলেগাল শহর থেকে একটা সেতু পেরিয়ে উত্তরে মাদ্দুর আর ব্যাঙ্গালোরের দিকে চলে যাওয়া প্রধান সড়ককে দুপাশ থেকে ঘিরে রেখেছে। এই চিতাটা ছিল বয়সে তরুণী। যখন প্রথম 3টি বাচ্চার জন্ম দিল তখন সে ছিল গর্বিত আর সুখী এক মা। ছোট্ট বাচ্চাগুলোকে নিয়েই মেতেছিল সে, আর নিজের জীবনের বিনিময় হলেও প্রস্তুত ছিল এদের রক্ষা করতে। লোকে মুখে শোনা খবর আর বিভিন্ন তথ্য প্রমাণ জড়ো করে অ্যান্ডারসন পরে জানতে পারেন চিতাবাঘিনীটা কোনো কারণে যে গুহাটায় বাচ্চাগুলো জন্ম দিয়েছিল সেখান থেকে অনেক ছোট থাকতেই তাদের বের করে আনতে বাধ্য হয়। তখন এমনকি এরা কোনো বিপদে নিজে নিজে নিরাপদ আশ্রয়ে সরে পড়বার মতো বড়ও হয়নি। হয়তোবা তাদের বাবা বাচ্চাগুলো দিয়ে পেট পূজা করতে আগ্রহী হয়ে উঠেছিল, পুরুষ বাঘ আর মদ্দা চিতা প্রায়ই যেটা করে। সম্ভবত ভাল্লুক এই গুহাটায় ঘাঁটি গাড়ার পায়তারা কষছিল, হয়তোবা এ এলাকায় খাবারের সংকট ছিল। কাজেই চিতাবাঘিনী তার বাচ্চাদের পাহাড় থেকে নামিয়ে কাবেরী নদীর তীরে একটা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে রাখল।
এটা যে একটা সাময়িক আস্তানা ছিল তাতে কোনো সন্দেহ নেই। বাচ্চাদের জন্য ভালো একটা জায়গা সম্ভবত অন্য কোনো গুহা পেলে মায়েদেরকে সরিয়ে নিত, কিন্তু সেদিন সকালে ভাগ্য নির্মম হয়ে উঠল মা চিতাটার প্রতি। বাচ্চাগুলোকে বাঁশের জঙ্গলে রেখে রাতে সম্ভবত শিকারে বেরিয়েছিল সে। বিশাল কাবেরী নদীর সীমানা চিহ্নিত করা উঁচু পাহাড় শ্রেণীর মাথায় একসময় চড়ে বসল সূর্য। নদীর ফেনায়িত জলে পাহাড়ের আঁকাবাঁকা ছায়া খেলা করছে। যে বাঁশঝাড়ে সন্তানদের লুকিয়ে রেখে গেছে সেখান থেকে তখনও 1 মাইল টাক দূরে ছিল বাঘিনীটা। ঠিক তখনই চলতে চলতে স্থির হয়ে গেল সে, কারণ দূর থেকে একটা বিরামহীন ট্যাপ 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 আওয়াজ। মানুষ, আর শব্দটা আসছে সেই জায়গা থেকেই যেখানে তার বাচ্চাগুলোকে অরক্ষিত অবস্থায় রেখে এসেছে। যত দ্রুত সম্ভব তার আর ওই বাঁশঝাড়ের মধ্যকার ব্যবধান ঘুচাবার জন্য দৌড়াতে শুরু করলো চিতাবাঘিনী। মাথায় কেবলই বাচ্চাগুলোর নিরাপত্তার চিন্তা। কিন্তু যখন জায়গাটা থেকে অল্প কিছু দূরে তখনই বাচ্চাদের চিৎকার শুনতে পেল সে, আর তখনই বুঝে গেল কি ঘটেছে। ঘৃণ্য দুপেয়েরা তার বাচ্চাগুলোকে খুঁজে পেয়েছে। ঘটনাস্থলে যখন সে পৌঁছলো তখন দেখল 8 ডজন কিংবা তারও বেশি প্রায় নগ্ন ঘামে চকচক করা কালো শরীর তার বাচ্চাদের ঘিরে দাঁড়িয়ে আছে। বাচ্চা 3টা একটার পিছনে একটা মাটিতে পড়ে আছে। এরা এত ছোট যে কেবল মৃদু স্বরে গর্জন করে অনাহুত অতিথিদের উপস্থিতির প্রতিবাদ জানাচ্ছে। নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছে লোকগুলো, আর বাঁশ কাটার ধারালো কুঠারের ফলা তাক করে বাচ্চাগুলোকে নির্দেশ করছে। পৈশাচিক একটা উল্লাস খেলা করছে তাদের চেহারায়, কিন্তু তাতে বিন্দুমাত্র মমতার কিংবা করুণার চিহ্ন নেই। ছোট্ট 3টা লোমশ বলের অসহায়ত্ব মোটেই স্পর্শ করতে পারেনি তাদের মনকে। মায়ের চোখের সামনেই একজন বাঁশ কাঠুরে তার কুঠার নামিয়ে আনলো সবচেয়ে কাছের বাচ্চাটার ওপর। ধারালো ফলা কামড় বসালো ওটার নরম তুলতুলে শরীরে। শূন্যে লাফিয়ে উঠে কয়েক ফুট দূরে গিয়ে পড়ল বাচ্চাটা। প্রায় 2 টুকরো হয়ে গেছে শরীর, তবে তখনও বেঁচে আছে। ঘুমিয়ে উঠল বাচ্চাটা, তার কচি রক্তে লাল হয়ে গেল ঘাস। আর এরই মাধ্যমে অন্য বাঁশকাঠুরেরা বাকি 2টো বাচ্চাকে মারার পৈশাচিক সংকেত পেয়ে গেল। তাদের কুঠারের ধারালো ফলা আরও কয়েকবার উঠানামা করল। সেই সঙ্গে শেষ হয়ে গেল সব কিছু। 3টি ছিন্ন বিচ্ছিন্ন মাংসপিণ্ড ছড়িয়ে আছে এদিক সেদিকে, অথচ অল্প কিছুটা সময় আগেই এখানে ছিল 3টি তরতাজা প্রাণী। কে না জানে, এমনকি সবচেয়ে ভয়ঙ্কর মানুষ খেকো বাঘ আর সবচেয়ে বিপজ্জনক পাগলা হাতির মধ্যেও মানুষের প্রতি জন্মগত ভয় কাজ করে। এটাই সম্ভবত এতক্ষণ শোকে স্তব্ধ চিতাবাঘটাকে তার জায়গাটাতে স্থির করে রেখেছিল। কিন্তু চোখের সামনে বাঘিনীটা এভাবে বাচ্চাগুলোকে মরে পড়ে থাকতে দেখে উন্মত্ত হয়ে উঠল। ছোট্ট তীক্ষ্ণ একটা গর্জন করে উঠে মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথম লোকটা সম্ভবত বুঝতেই পারল না ওটা আসলে কি, কারণ ধারালো নখ দিয়ে মুখ ক্ষতবিক্ষত করার সময় তার চোখ দুটো তুলে নিয়েছিল। লোকটা মাটিতে পড়তেই তার ওপর দিয়ে লাফিয়ে দ্বিতীয় লোকটার বুক কামড়ে ধরল চিতাটা। সেও মাটিতে পড়ল। তার এবং আগেই মাটিতে পড়া অন্ধ লোকটার আর্তচিৎকারে কেঁপে উঠল গোটা বন। কুঠার হাতে দাঁড়িয়ে থাকা তার বাকি সঙ্গীরা এখানে থাকা আর নিরাপদ মনে করল না। আতঙ্কে চেঁচাতে চেঁচাতে পাগলের মতো দিক বিদিক ছুটল তারা। শুরুতে তাদের অনুসরণ করতে গিয়েও থেমে দাঁড়ালো চিতাবাঘিনীটা। তার নজর কেড়ে নিয়েছে যন্ত্রণায় শরীর মোচড়াতে থাকা লোক দুটো। তারপরেই মূর্তিমান এক শয়তানে পরিণত হলো সে। ঠান্ডা মাথায় প্রচণ্ড ক্রোধ নিয়ে লোক দুটোকে ফালি ফালি করে চিড়ে ফেলল সে। তারপর মৃত বাচ্চাদের মৃতদেহগুলো শুকে প্রচণ্ড দুঃখের সঙ্গে তাদের খণ্ডবিখণ্ড শরীরগুলো নিয়ে দূরে সরে পড়ল। আর এভাবেই শুরু হলো ভয়ঙ্কর এক কাহিনীর। বাঁশকাঠুরেরা গ্রামে ফিরে এলো এক সময়, তবে খালি হাতে না। তারা সঙ্গে নিয়ে এসেছে বিশাল আকৃতির এক ভয়ানক হিংস্র চিতাবাঘের গল্প, যে কিনা কোনো সুযোগ না দিয়েই চড়াও হয়েছিল তাদের উপর। তবে এতে নিজেদের ভূমিকাটা বেমালুম চেপে গেল তারা, বিশেষ করে নির্দয়ভাবে 3টি অসহায় বাচ্চাকে মেরে যে তাদের মাকে খেপিয়ে দিয়েছে সেটা। এটা জানা যায় পরে।
স্বাভাবিকভাবেই তাদের এই কাহিনী দারুণ আলোড়ন তুলল গ্রামে। জঙ্গলের যেখানে ঘটনাটি ঘটেছে সে জায়গাটি এড়িয়ে চলার চেষ্টা করল সবাই। একান্তই যদি যেতে হয় তবে গেল যতটা সম্ভব বেশি মানুষ নিয়ে এবং বন্দুক আর কুঠারে সজ্জিত হয়ে। পরের কয়েক সপ্তাহে চিতাবাঘটার আর কোনো খবর পাওয়া গেল না। খুব দ্রুতই মানুষ ভুলে গেল ওটার কথা। বিষয়টাকে আর গুরুত্ব না দেওয়া কিংবা নিজেদের অলসতা যে কারণেই হোক অস্ত্রে সজ্জিত না হয়েই আবার বনে যেতে লাগলো তারা। লাইসেন্স করা বৈধ বাঁশ কাঠুরে, গাছ বিক্রেতা আর পোচার সবাই আগের মতোই দ্বিধাহীনভাবে বনে কাজ করতে লাগলো। প্রথম দুটো দল যায় দিনের আলোয় তাদের স্বাভাবিক রুটিন অনুযায়ী, আর শেষ দল যাদের সংসার চলে চুরি করে গাছ কেটে আর বিক্রি করে পুরনো অভ্যাস মতো বাঁশ আর কাঠ কেটে চন্দ্রালোকিত রাতে নদীপথে সেগুলোকে ভাসিয়ে বিক্রির বন্দোবস্ত করতে লাগলো আবার। কিন্তু প্রতিহিংসা বুকে পুষে রাখা সেই চিতাবাঘিনী কিন্তু কিছুই। এবার তার সুযোগ মিলল দ্বিতীয় দফায় আঘাত হানার। এই এলাকায় কুখ্যাত এক চন্দন কাঠচোরা চালানি থাকত। বন বিভাগের লোক আর পুলিশ জানে দীর্ঘদিন ধরে এদিককার বন থেকে গোপনে কাঠ পাচার করছে সে, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে হাতে নাতে ধরতে পারছিল না কেউ। এক চন্দ্রালোকিত রাতে ছেলেসহ জঙ্গলে ঢুকলো সে। বরাবরের মতো কিছু চন্দন কাঠ কেটে নদী ধরে ভাসিয়ে মাইলটা কেনে এমন একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছিল যেখানে তেমন কোনো স্রোত নেই। বাঁশ আর মোষের চামড়া দিয়ে বানানো একটা ভেলা আগে থেকেই এই উদ্দেশ্যে নদীতে লুকোনো আছে। ভেলাতে চাপিয়ে নদীর উত্তর তীরে কাঠগুলো নিয়ে যাবে তারা। নদীর ওই অংশটা আবার পড়েছে মহীশূর রাজ্যে। আর যখন একবার মহীশূর রাজ্যের সীমানায় পৌঁছে যাবে তখন আর মাদ্রাজের পুলিশ বা বন কর্মকর্তারা তাদের আটক কিংবা জিজ্ঞাসাবাদ করতে পারবে না। আগেরবার বাছাই করে যাওয়া চন্দনের চারাগুলোকে চিরতে শুরু করলো বাপ ছেলে দুজন মিলে। এই কাঠচেরার দুর্বিষহ শব্দ কানে গেল চিতাটার, আর এই শব্দ তাকে মনে করিয়ে দিল যেদিন তার বাচ্চাগুলোকে নির্দয়ভাবে মেরেছে মানুষ সেদিনকার স্মৃতি। শব্দ লক্ষ্য করে যখন এগুতে শুরু করলো নিশ্চিতভাবেই ঘৃণা আর প্রতিশোধের আগুনে অঙ্গারের মতো জ্বলছিল সে। মাথায় একটাই চিন্তা, যারা এই শব্দটা করছে তাদের নিশ্চিহ্ন করে দিতে হবে। চিতাবাঘিনীটা যখন পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে গলায় সদন্ত বিধিয়ে দিল, বাবা বুঝতেই পারল না কোথা থেকে কি হয়ে গেল। এমনকি সাহায্যের জন্য চিৎকার পর্যন্ত করতে পারল না সে। কেবল পিছনে হঠাৎ এসে চাপা ওজনটার ভারে মাটিতে পড়ল। ছেলে যে কিনা 18 বছরের এক তরতাজা যুবক সে সবই দেখতে পেল, কিন্তু বাবার জীবন বাঁচানোর চেয়ে নিজের নিরাপত্তায় বড় হয়ে উঠল তার কাছে। আর কোনো কিছু না ভেবেই কৌঠারটা সেখানে ফেলেই পালালো সে। লোকটাকে মারতে কিছুটা সময় নষ্ট হলো চিতাবাঘিনীটার, আর এটাই চন্দনদস্যু বাবার ভাগ্য বরণ করে নেওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল ছেলেকে। যত দ্রুত সম্ভব দৌড়ে ভেলার কাছে চলে এলো সে। তারপর লাফিয়ে ওটায় উঠে নদী পার হয়ে ওপারে এসে ভিড়ল। দৌড়ে কুড়েতে এসে তার মাকে জানালো বাবাকে কী অবস্থায় দেখে এসেছে। অনেক আগেই ঘুমে ঢলে পড়েছিল গ্রামের মানুষ, কিন্তু মা ছেলের মিলিত চিৎকার ঘুম থেকে জাগিয়ে তুলল তাদের। আলো জ্বালিয়ে পুরো কাহিনীটা শুনল তারা, কিন্তু রাত পোহাবার আগে কিছুই করতে রাজি হলো না, কারণ সবাই জানে বাপ ছেলে দুজনেই চোর। তাদের জন্য কেন তারা জীবনের ঝুঁকি নেবে। ছেলেটার নেতৃত্বে বন্দুক, বর্ষা, কুঠার আর ছুরিতে সজ্জিত হয়ে গ্রামবাসীদের একটা বড় দল যখন গতরাতের ঘটনাস্থলের দিকে রওনা হলো তখন সূর্য অনেক উপরে উঠে গেছে। সেখানে নিজের রক্তের ছোটোখাটো একটা পুকুরের মধ্যে কাঠচোর লোকটাকে পড়ে থাকতে দেখলো তারা। তার কণ্ঠনালীটা ছিঁড়ে আলাদা করে ফেলা হয়েছে, আর সারা শরীর কামড় আর আঁচড়ে ভয়ঙ্কর রকম ক্ষতবিক্ষত। তবে অবাক করার মতো বিষয় হলো এক টুকরো মাংসও খেয়ে দেখেনি চিতাটা। হত্যাকারী প্রাণীটাকে কোনোভাবেই একটা মানুষ খেকো বলা যাবে না। লোকটার খণ্ডবিখণ্ড লাশটার দিকে বিস্ময় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল উপস্থিত গ্রামবাসীরা। লোকটাকে এভাবে নৃশংসভাবে আক্রমণ করার কোনো কারণই খুঁজে পাচ্ছিল না তারা। বাপ ছেলে প্রাণীটাকে কোনো ধরনের উত্ত্যক্ত করেছে এমনটাও না। অবশ্য তাদের এই ধারণাটার জন্য দোষ দেওয়া যায় না,
কারণ যে ঘটনার কারণে এই হত্যাকাণ্ডের শুরু তা তখনও বেশিরভাগ লোকেরই অজানা। আবারও জোর একটা আলোড়ন উঠল আশেপাশের গ্রামের মানুষগুলোর মধ্যে। দল বেঁধে আর অস্ত্রে সজ্জিত হয়ে জঙ্গলে যাতায়াত করতে লাগলো তারা। এবার বেশ কিছুদিন সতর্ক থাকলো। তারপর অনেক দিন যখন আর কোনো অঘটন ঘটল না, সতর্কতায় ঢিল পড়ল আবার। স্বাভাবিকভাবেই চিতাটার কথা ভুলে গেল সবাই। লোকেরা আবার চলাফেরা করতে লাগলো আগের মতোই, নিরাপত্তা থোড়াই কেয়ার করে। আবার এলো চন্দ্রালোকিত রাত। এ রাতগুলোতেই ভারতের জঙ্গল অশান্ত, কারণ এ সময় তৎপর হয়ে ওঠে প্রচারেরা। চোরা শিকারীরা ওঁত পেতে থাকে ঝর্ণা আর লবণের আধারগুলোর কাছে। যখনই সম্বর, চিত্রল আর বন্যপ্রাণীরা তৃষ্ণা মেটাতে আর লবণ চাটতে আসে, নির্মমভাবে শিকার করা হয় তাদের। এদিকে গাছ লুটেরারা আসে চন্দন, সেগুন, মুথি আর বাঁশ চুরি করতে। প্রথমে গাছ কেটে সুবিধা মতো টুকরো করে তারা, তারপর নদীতে ভাসিয়ে মোষের গাড়িতে চড়িয়ে কিংবা বেশি সাহসী হলে ট্রাকে চাপিয়ে বের করে আনে জঙ্গল থেকে। এদের বাইরে তৃতীয় আরেক ধরনের চোর চাঁদের আলোর সুবিধাটা কাজে লাগায়। এরা লুকিয়ে মাছ শিকার করে, তবে বড়শি কিংবা জাল দিয়ে শিকার করে না, কারণ এভাবে খুব বেশি মাছ ধরা যায় না। তাছাড়া কাজটা খুব কঠিন আর ধীর গতির। বরং নদীর যেসব জলায় বড় মাছেরা রাতে ঘুমোনো আর খাবারের জন্য ঝাঁক বেঁধে আসে বলে তারা জানে, সেখানে হাতে তৈরি বোমা ফাটায়। গোপনে কাঁচা বারুদ আর ফিউজ দিয়ে এই বোমা তৈরি করে তারা। নদীর ভাটিতে 5 মাইল পর পর প্রতিটি জলায় ভেলায় চড়ে টহল দেয় এই মাছ শিকারীরা। তারপরই ফিউজ জ্বালিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয় বোমাটা। এই ধরনের বিস্ফোরণে সাধারণ চোখে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ধরা পড়বে না, কিন্তু এতে যে প্রবল আলোড়ন সৃষ্টি হয়, এতে বড় মাছেরা ধাঁধায় পড়ে যায়। এদিকে হাজার হাজার ছোট মাছ এর ধাক্কায় মারা যায়, কিছু আবার উত্তাপে ভাজা হয়ে যায়। আর এইসব ধরনের মাছই তখন পানির উপরে ভেসে ওঠে। দেরি না করে বাঁশের সঙ্গে লাগানো জাল দিয়ে বড় মাছগুলোকে ভেলায় তুলে ফেলা হয়। এদিকে হাজারে হাজারে মৃত ছোট আর ভাজা মাছগুলোকে স্রোতে ভাটির দিকে ভেসে যেতে দেওয়া হয়। এগুলো হয় অন্য মাছ বা কুমিরের খাবার হয়, নতুবা একেবারেই নষ্ট হয়। এভাবে একটার পর একটা জলায় পর্যায়ক্রমে চলে অভিযান। এই সময় দেখা যায় তাদের ভেলার ধারণ ক্ষমতার চেয়েও বেশি মাছ ওটার ওপর চাপিয়ে দেয় মাছ চোরেরা। এদিকে নানা জাতের অগণিত ছোট মাছের অপচয় হয় তাদের এই অভিযানে। সাধারণত এই পোচারদের একটা দলে কয়েকজন মানুষ থাকে। তাদের সঙ্গে থাকে দুটো ভেলা, একটা বোমা ফেলার জন্য আর একটা ভেসে ওঠা মাছ সংগ্রহের জন্য। অনেক সময় দেখা যায় পোচাররা যথেষ্ট মাছ ধরা হয়েছে ভেবে কাজে ইস্তফা দেওয়া পর্যন্ত দ্বিতীয় ভেলাটা মাছের ভারে প্রায় ডুবুডুবু অবস্থায় পৌঁছে যায়। একই সঙ্গে অলিখিত একটা নিয়ম মেনে চলে এই সমস্ত চোরা মাছ শিকারীরা। তাদের একটা দল কোনোভাবেই পার্শ্ববর্তী দলটির সীমানায় প্রবেশ করে না। একটা দলের সীমানা শেষে শুরু হতো অন্য দলের সীমানা। এক দল আরেক দলের সীমানায় ঢুকলে তাদের মধ্যে লড়াই বেঁধে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আর এতে কোনো দলের কেউ না কেউ পুলিশ কিংবা বন বিভাগের লোকেদের হাতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা 16 আনা। কাজেই এই ব্যবস্থায় শিকারীদের সবাই খুশি থাকে, মাছও ধরা হয় পর্যাপ্ত। এদিকে সরকারি কোনো লোকের নজরেও পড়তে হয় না। আর যদি কপাল খারাপ থাকার কারণে কোনো বনপ্রহরী কিংবা পুলিশের হাতে ধরা পড়ে যায়, তাহলেও সমস্যা নেই। তাদের ধরা মাছগুলোর মধ্যে গোটা 6 বড় বড় মাছ ওই সরকারি কর্মচারীকে উপহার দেওয়া হয়। আর সবকিছু আগের মতোই চমৎকারভাবে চলতে থাকে। 5 মাইলের পথ শেষে মাছের ডুবুডুবু ভেলাটা তীরে এসে ভেড়ে। এখানে এসে মাছগুলো ভেলা থেকে লোকগুলোর সঙ্গে আনা কাপড়ের থলেতে ভরা হয়। প্রত্যেকের কাছেই একটা করে থলে থাকে। এদিকে দুজন ভেলাটা কাঁধে তুলে নেয়, হালকা দাঁড় টানে আরেকজন। এবার শুরু হয় যেখান থেকে মাছ ধরা শুরু হয়েছিল, নদীর তীর ধরে সেদিকে 5 মাইল ফিরতি যাত্রা। কারণ এই জবরজং চৌকো যানটাকে কোনোভাবেই নদীর তীব্র স্রোত অতিক্রম করে উজানে নিয়ে যাওয়া যাবে না। পুরো প্রক্রিয়াটির এটাই হচ্ছে সবচেয়ে কঠিন অংশ। এভাবে চাঁদের আলো যতদিন পাওয়া যায় ততদিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
আবার যখন অন্ধকার রাত ফিরে আসে তখন কাজে বিরতি টানে, পুনরায় চন্দ্রালোকিত রাতের অপেক্ষায় বিশ্রাম নেয়, আয়েশ করে সময় কাটতে থাকে তাদের। আর যেসব প্রত্যন্ত এলাকায় বনপ্রহরী কিংবা অন্য কোনো ধরনের সরকারি লোক অনুপস্থিত, সেখানে নদীতে বোমা ফাটানো হয়, এমনকি দিনের আলোতেও। অবশ্য অ্যান্ডারসন যখনকার কথা বলছেন তখন ব্রিটিশ সরকারের কড়াকড়ির কারণে দিনের বেলায় এতটা সক্রিয় হবার সুযোগ পেত না প্রচারেরা। তবে এখন আর আগের কড়াকড়ি নেই, প্রচারদেরও তাই চন্দ্রালোকিত রাতের অপেক্ষা করতে হয় না। ফিরে আসা যাক মূল কাহিনীতে। আবার ফিরে এসেছে চন্দ্রালোকিত রাত। প্রচারদের একটি দল একটার পর একটা জলাতে বোমা ফাটাচ্ছে, তারপর ভেসে ওঠা মাছগুলোকে দ্বিতীয় ভেলাটায় জড়ো করছে। মাছ তোলার জন্য বেশি জায়গা পেতে এই ভেলাটায় আছে কেবলমাত্র চালক। মধ্যরাত পর্যন্ত কাজ করলো দলটা, তারপর তীরে ভেলা ভিড়িয়ে সঙ্গে আনা খাবারের সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নিল। একজন লোকে টানা মাছ ভর্তি ভেলাটা তখন তীর থেকে কিছুটা দূরে। এ সময় তার সঙ্গীরা তাকে ডাকলো, ভাই, তীরে নৌকা লাগাও, আমরা দারুণ পরিশ্রম করেছি, মাছও ভালো পেয়েছি, চলো একটু জিরিয়ে নিই আর সঙ্গে আনা খাবার আর ঠান্ডা কফি খাই। মাছের ভেলার প্রচার খুশি মনেই রাজি হলো, কারণ একা একা এমনিতেই তার ভালো লাগছিল না। দাঁড় টেনে তীরের দিকে ভেলা নিয়ে আসতে শুরু করলো সে। অবশ্য নদীতে প্রচণ্ড স্রোত থাকায় কাজটা খুব একটা সহজ হচ্ছে না। একসময় স্রোত অতিক্রম করে তীরে পৌঁছে গেল সে। তারপর ভেলার গায়ে বাঁধা দড়িটা ধরে লাফ দিয়ে তীরে নেমে এলো। দড়িটা এখানে কোনো একটা গাছের গায়ে বেঁধে দেবে, কিন্তু এটা আর কোনোদিনই করা হলো না তার। অন্য ভেলায় তার সঙ্গীরা কেবল দেখলো পানির কিনারের হেনাঝোপের পেছন থেকে লম্বা ধূসর কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। তারপর দেখলো তাদের বন্ধুর কালো আকৃতিটা ধূসর একটি কাঠামো উপরে নিয়ে মাটিতে পড়ছে। তার কলজে কাঁপানো চিৎকার শুনল। তারপরে দেখলো তার ভেলাটা প্রবল স্রোতে নদীর ভাটির দিকে ছুটে চলেছে। অপর ভেলাটা যে লোকটা চালাচ্ছিল সে আপ্রাণ চেষ্টা করলো তাদের ভেলা নিয়ে মাঝ ভর্তি ভেলাটাকে কিন্তু তার সঙ্গীদের ওজনে ভারী ভেলাটা এক্ষেত্রে বাদ সাধল। মাছ বোঝাই ভেলাটা ইতিমধ্যে স্রোতে প্রচণ্ড গতি পেয়েছে। এটা চারদিকে ঘুরপাক খেতে খেতে চলল নদীর গভীর, যেখানে পাথরের ওপর থেকে নিচে পানি পড়ে একটা ছোটোখাটো জলপ্রপাতের মতো তৈরি হয়েছে নদীতে। উজ্জ্বল চাঁদের আলোয় সাদা ফেনিল পানি যেন টক। অনুসরণরত ভেলা চালক এতটাই অপ্রকৃতস্থ হয়ে উঠেছিল যে আরেকটু হলে এই ভয়ঙ্কর মৃত্যুফাঁদের মধ্যেই ভেলা নিয়ে নেমে পড়ত। তবে তার সঙ্গীরা তাকে আটকালো। প্রচণ্ড হতাশা আর আতঙ্ক নিয়ে দেখলো তাদের চোখের সামনে চালক শূন্য ভেলাটা পাথর থেকে নিচে গড়িয়ে পড়ছে, তারপর টালমাটাল হয়ে উল্টে গেল। আর তাদের সারা রাতের কষ্টের ফসল মাছগুলো উল্টে পড়ে গেল পানিতে। বেকুবের মতো হাতের দড়ি ছেড়ে দেওয়ার জন্য সঙ্গীকে খুব একচোট বকাঝকা করবে বলে, কারণ এ ধরনের একটা বিশাল ভেলা তৈরি করতে কমসে কম 100 রুপি লাগবে। কিনতে গেলে যে আরও বেশি লাগবে তাতে কোনো সন্দেহ নেই। আর নদীতে হারিয়ে যাওয়া মাছগুলোর দাম যোগ করলে ক্ষতিটা যে আরও অনেক বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই। কিন্তু তীরে পৌঁছে কাউকে দেখা গেল না। তারপরে তাদের মনে পড়ল চাঁদের আলোয় ধূসর কাঠামোটা আর গর্জনের কথা। তাদের বন্ধুকেও পড়ে যেতে দেখেছিল তারা। ছুটে চলা ভেলাটার পিছনে ধাওয়া করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল সঙ্গীর কথা ভাবার সময় পর্যন্ত চালক বিষয়টা কি তা তদন্ত করে দেখতে তীরে ভেলাটা ভিড়াতে চাইলে দলের কয়েকজন বাধা দিল। সম্ভবত কোনো অশুভ আত্মা আশেপাশে কোথাও লুকিয়ে আছে, সেই তাদের সঙ্গীকে তুলে নিয়েছে। বেশ কাছাকাছি গেলে তাদের পরিণতিও একই হবে। বেশ কিছুটা সময় পর্যন্ত চিতাবাঘটার কথা কারোরই মনেই ছিল না। তারপরই একজনের মনে পড়ল এবং অন্যদেরও মনে করিয়ে দিল। তারা একমত হলো যে ধূসর কাঠামোটা দেখেছে সেটা ওঁত পেতে থাকা চিতাটা ছাড়া আর কিছুই নয়। এটা তাদের সঙ্গীকে মেরেছে এবং নিশ্চিতভাবে দলের কেউই আর তীরে ভিড়তে রাজি হয় না,
কাজেই চালক একমাত্র দাঁড়টা নিয়ে ভারী ভেলাটাকে উজানের দিকে নিয়ে চলল। এভাবে আধ মাইলটা যেতে, তারপর আর স্রোত ঠেলে এগুতে পারল না। কাজেই তীরের কাছে ভেলা নিয়ে এলো তারা। এবার একজন আরেকজনকে আগে লাফিয়ে তীরে নামতে উৎসাহ দিতে লাগলো। শেষ পর্যন্ত একসঙ্গে সবাই লাফিয়ে তীরে নামলো। এতজন মানুষকে প্রাণীটা আক্রমণ করার ঝুঁকি নেবে না বলে আশা করলো তারা। যেখান থেকে যাত্রা শুরু করেছিল ভেলাটাকে তার বদলে তীরের কয়েক গজ দূরের জঙ্গলে লুকিয়ে রেখে দ্রুত গ্রামের দিকে রওনা হলো। যতটা সম্ভব জোরে কথা বলতে বলতে বনের ভিতর। পরের দিন সূর্য বেশ ওপরে উঠলে দল বেঁধে জঙ্গলের দিকে রওনা হলো গ্রামের লোকেরা। যতটা সম্ভব অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নিজেদের নিরাপদ করে লোকটার ভাগ্যে কি ঘটেছে দেখতে চলল তারা। হেনাঝোপের পেছনে হতভাগ্য লোকটাকে তারা পেল। কামড়ে আছড়ে তাকে প্রায় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তবে আগে যেমন দেখা গেছে তেমনই লোকটার একটু মাংসও খায়নি প্রাণীটা। আর এভাবেই আবার শুরু হলো। যখন সুযোগ পায় আক্রমণ করে মানুষ মারতে লাগলো প্রাণীটা। তবে কখনোই মরির মাংস খায় না সে। হত্যাকাণ্ডগুলোর জন্য যে দায়ী ওই চিতাবাঘিনীটাই তাতে কোনো সন্দেহ নেই। কারণ প্রত্যেক ক্ষেত্রেই মৃতদেহের শরীরে কামড় আঁচড়ের যে পরিমাণ চিহ্ন পাওয়া যায় একজন মানুষকে মারতে তার অর্ধেকও লাগে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রত্যেকটা শরীরকে এভাবে ক্ষতবিক্ষত করে পৈশাচিক একটা আনন্দ পায় চিতাটা। নদীর যে এলাকায় ঘটনাগুলো ঘটেছে সেটা আবার মহাশোল মাছ ধরার একটা মোক্ষম জায়গা। প্রচারদের অত্যাচারের পরেও ভারতীয় মাছের রাজা মহাশোল মাছ এখানে ভালোই পায় শখের মাছ শিকারীরা। তবে মাছ ধরা কখনোই আকৃষ্ট করতে পারেনি অ্যান্ডারসনকে। এই কাজের জন্য ধৈর্য পরীক্ষায় নামতে তিনি নারাজ। কিন্তু তার অনেক বন্ধুরই আবার এতে বেজায় আগ্রহ। কাজেই তাদের কারো কারো সঙ্গে মাঝে সাঝে কয়েকদিনের জন্য এখানে আসতে হয় তাকে। তবে এটা হয় অনেকদিন পর পর। কারণ তালাইনভু থেকে জঙ্গলের ভিতর দিয়ে নদীতে যাওয়ার পথটা এক কথায় ভয়াবহ। এটা একদিকে যেমন খাড়া তেমনি একটু পরপরই বাঁক। আর এই রাস্তার ঝক্কি সামলানো তার স্টুডি বেকারের পক্ষে সম্ভব নয়। এদিকে অ্যান্ডারসনের বেশিরভাগ বন্ধু ইংলিশ কারের মালিক। এই পথ পাড়ি দেওয়া এগুলোরও সাধ্যের বাইরে। কাজে যখন তারা এমন একজনকে সঙ্গী হিসেবে পান যিনি একটা জিপের মালিক, কিংবা যখন কারো কাছ থেকে এ ধরনের একটা যান ভাড়া বা ধার করতে পারেন, তখনই কেবল এদিকে আসা। আর এমন একটা সুযোগ একসময় এসে গেল অ্যান্ডারসনদের সামনে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই সুযোগটা স্থায়ী হতে চলেছে। অ্যান্ডারসনের ছেলে ডোনাল্ড নিজেই একটা জিপ কিনে ফেলেছে। বেশ ভালো একটা যান। কিন্তু ডোনাল্ড যখন কেনে তখন ওটার আগমনের সংবাদ শোনা যেত অন্ধ্রপ্রদেশ থেকেও। গায়ে উৎকট গাঢ় নীল রং আর শরীরের প্রায় প্রতিটি অংশেই কোনো না কোনো সমস্যা। কিন্তু ডোনাল্ডও বেশ ভালো টাকা গুনে আর দারুণ পরিশ্রমের পর এর খারাপ অংশগুলোকে ভালো অংশ দিয়ে বদলে ফেলতে পারল সে। আর তাই শেষমেশ তারা এমন একটি যানবাহনের মালিক হলেন যেটা মোটামুটি যে। তারপর এলো সেই দিন যেদিন তালাইনভুর মৎস্য শিকারের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়েছেন। অনেক কষ্ট করে মেরামত করা জিপটার চালকের আসনে বসেছে। তার পাশে দুর্দান্ত এক মহাশোল মাছ শিকারী টিনি সেডন। বিশাল শরীরের জন্য সবাই তাকে বেশ। পিছনে অ্যান্ডারসন এবং ডোনাল্ডের পুরনো বন্ধু ও স্কুলের সহপাঠী মেরওয়ান ছাড়াও আছে থ্যাঙ্গাভেলু। একসময় অ্যান্ডারসনের শিকার সহকারী হিসেবে কাজ করা থ্যাঙ্গাভেলু তাদের বাড়ির দেখাশোনা, গাড়ি পরিষ্কার, পোষা প্রাণীগুলোকে খাওয়ানো দাওয়ানো সহ বলা চলে প্রায় সকল কাজেরই কাজই। এই অভিযানে সে আছে ক্যাম্প কুকের দায়িত্বে। সবশেষে এক কোনায় বসেছেন অ্যান্ডারসন, যেখানে নড়াচড়ার খুব কম সুযোগই তিনি। কাবেরী নদীর তীরে তাদের ক্যাম্প করার জায়গাটা ব্যাঙ্গালোরে অ্যান্ডারসনের বাড়ি থেকে ঠিক 90 মাইল দূরে। আর তালাইনভু গ্রাম থেকে এর দূরত্ব 10 মাইল। ব্যাঙ্গালোর থেকে বেশ দেরি করে বের হয়েছিলেন তারা। ফলে যতক্ষণে গন্তব্যে পৌঁছালেন সূর্য বেগুনি, কমলা আর সিঁদুর লালের। নদীর তীর থেকে কয়েক গজ দূরে বিশাল সব মুথি, তেঁতুল আর জুমলুমের ঝাড়ের নিচে থামলেন।
এই গাছগুলোর ছায়াতেই সবসময় তাঁবু খাটান তারা। তাদের এখন একই সঙ্গে 3টি কাজ করতে হবে। দলের 3 অভিজ্ঞ সদস্য ডন, অ্যান্ডারসন এবং থ্যাঙ্গাভেলু দেরি না করে কাজ শুরু করলেন। হাতির তাজা পায়ের ছাপের খোঁজে চারদিকে সতর্ক দৃষ্টি বুলাতে লাগলো ডন। তাদের অনধিকার প্রবেশে এদের কোনোটা ক্ষুব্ধ হয়ে গায়ের ওপর এসে পড়বে না, এটা নিশ্চিত করতেই এই অনুসন্ধান। 2 পা ব্যবহার করে 6-7 গজ বৃত্তের মধ্যে মাটি পরিষ্কার করতে লাগলেন অ্যান্ডারসন। কাকড়া বিছে আশ্রয় নিতে পারে এমন সব ধরনের শুকনো পাথর, পাতা আর ডালপালা সরিয়ে দিতে লাগলেন। এই কাকড়া বিছেদের মধ্যে একটা আছে খুদে লাল রঙের। এর একটা হুল অন্তত 8 ঘন্টা কিংবা তারও বেশি সময়ের জন্য জাগতিক সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে আপনাকে। এদিকে দ্রুত শুকনো কাঠ জোগাড়ে নেমে পড়ল থ্যাঙ্গাভেলু। কিছুক্ষণের মধ্যে ডনও হাত লাগালো এই কাজে। রাতে আগুন জ্বালিয়ে রাখার জন্য এই কাঠগুলো কাজে লাগবে। তারা যখন ঘুমিয়ে পড়বেন তখন হাতির পাল তাঁবুর কাছে চলে এলে আগুন ওদের দূরে সরিয়ে রাখবে। লাফিয়ে আধডুব হয়ে থাকা একটা পাথরের ওপর উঠে পড়ল টিনি সেডেন। চিন্তাক্লিষ্ট দৃষ্টিতে প্রবল বেগে ঘুরপাক খেতে থাকা পানির দিকে তাকিয়ে আছে সে। সন্দেহ নেই কাল সকালে কোথা থেকে মাছ ধরা শুরু করবে সে জায়গা বাছাই করার চেষ্টা করছে। এদিকে অ্যান্ডারসনের এইমাত্র পরিষ্কার করা জায়গাটার ওপর নিজেকে ছুড়ে দিয়ে মেরওয়ান পরিতৃপ্তির সঙ্গে স্মরণ করিয়ে দিল জিপে ভ্রমণের তুলনায় কত শান্তি লাগছে এখন। একজনের মাথায়ও চিতাটার ভাবনা এলো না, কারণ তখন মেরওয়ানের বানানো চিকেন বিরিয়ানি আর পর্ক ভিন্দালু খেলেন তারা। থ্যাঙ্গাভেলুর চা তৈরি হতে হতে টিনি বাদে বাকি সবাই নদীর পানি খেয়ে নিলেন। টিনির ধারণা ওই পানিতে কলেরা, টাইফয়েড। তারপর গাছের চাঁদোয়ার পিছনে বসে ধূমপান করতে করতে তারা জল চলে আকাশের দিকে তাকিয়ে গল্প জুড়ে দিলেন সবাই। এমন আনন্দময় পরিবেশ উপভোগ করতে পারার জন্য নিজেদের সৌভাগ্যবান মনে করে, যেখানে তাদেরই মতো অগণিত মানুষ পৃথিবীর নানা প্রান্তে শহরের দমবন্ধ পরিবেশে বাস করছে। একঘেয়ে জীবনের একটা দিনও এমন পরিবেশে থাকার অভিজ্ঞতা হয়নি তাদের। আর এটা ভাবতে ভাবতেই তারা অ্যান্ডারসন ঠিক বলতে পারবেন না কি কারণে ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলেন 3টার কিছু বেশি বাজে। ক্যাম্পের আগুনটা নিভু নিভু। থ্যাঙ্গাভেলু যার এটা জ্বালিয়ে রাখার কথা সে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। অ্যান্ডারসনের বামে ডোনাল্ড প্রচণ্ড শব্দে নাক ডাকছে। তার ডানে ঘুমিয়েছে মেরওয়ান আর টিনি। মশা আর শিশিরের হাত থেকে বাঁচার জন্য মাথার ওপর বিছানার চাদর চাপিয়ে নিঃশব্দে ঘুমাচ্ছে তারা। কী কারণে হঠাৎ এভাবে ঘুম ভেঙে গেল ভেবে অবাক হলেন অ্যান্ডারসন। সম্ভবত জঙ্গলের কোনো শব্দ, হয়তোবা আরও উপরের নরম পাতা খাওয়ার জন্য গাছের ডাল ভেঙেছে কোনো হাতি। মনোযোগ দিয়ে শোনার জন্য কান খাড়া করলেন, কিন্তু ডনের নাক ডাকার শব্দ ছাড়া আর কিছুরই আওয়াজ পেলেন না। তারপরই তার ঘুম ভাঙার কারণটা ঠিক কী তা বুঝতে পারলেন অ্যান্ডারসন। কানে পীড়া দেয় এমন একটা খড়খড়ে শব্দ শুনতে পেলেন। ক্ষুধার্ত একটা চিতাবাঘ ডাকছে। বনের চিতাবাঘেরা এরা লাজুক ও ভীতু একটা প্রাণী, যে মানুষের উপস্থিতি টের পেলেই সরে পড়বে। অবশ্য মানুষ খেকো কিংবা আহত হলে আলাদা কথা, তবে চিতাবাঘ মানুষ খেকো খুব কমই হয়। সন্দেহ নেই বেশ কাছে চলে এলেও এখনও প্রাণীটা তাদের আগুনের শিখা দেখেনি, আর যখনই দেখবে সন্দেহ নেই এক ছুটে তল্লাট ছেড়ে ভাগবে। ঘুম ঘুম চোখে কান খাড়া করে অন্তত তাই ভাবলেন অ্যান্ডারসন। আবার শোনা গেল ডাকটা, এবার আরও জোরে। ক্ষুধার্ত চিতাবাঘটা এখন অনেক কাছে চলে এসেছে। এখন অবশ্যই এটা তাদের আগুনটা দেখতে পেয়েছে। অ্যান্ডারসনের খুব ঘুম পাচ্ছে। আরামদায়ক একটা অনুভূতি ছেঁকে ধরেছে তাকে। মনে মনে প্রাণীটাকে দুও দিলেন তিনি, কেন ওটা তাকে। তারপরই ওটার গর্জন শুনলেন। যাক, তাহলে তাদের দেখতে পেয়েছে প্রাণীটা। এখন এটা পালাতে দেরি করবে না ভাবলেন অ্যান্ডারসন।
কিন্তু আবার গর্জে উঠল চিতাবাঘটা, এবার টানা ভীতিপ্রদ কণ্ঠে। আশ্চর্য, ভাবলেন অ্যান্ডারসন। ইতিমধ্যে ঘুমে অর্ধেক বুজে এসেছে তার চোখ। এটা হয় খুব কৌতূহলী একটা প্রাণী, নতুবা প্রচণ্ড রেগে আছে। হ্যাঁ, তাতে তার কি আসে যায়, ভাবলেন অ্যান্ডারসন। দলের মাঝখানে তিনি সম্পূর্ণ নিরাপদ। তিনি আছে এক পাশে, ডন আরেক পাশে, আর থ্যাঙ্গাভেলু আগুনের কাছে। আবার টানা নিচু কণ্ঠে গর্জন করে উঠল চিতাবাঘটা। উঠে বসে বালিশের পাশে তার টর্চটা হাতড়াতে লাগলেন অ্যান্ডারসন। ঘুম তাড়িয়ে যেদিক থেকে গর্জনটা ভেসে আসছে সেদিকে তাক করে টর্চটা জ্বেলে দিলেন। টর্চের আলোয় থ্যাঙ্গাভেলু থেকে কয়েক ফুট দূরে মাটিতে গুটিসুটি মেরে থাকা একটা চিতাবাঘের চেহারা পরিষ্কার হয়ে উঠল। ওটা যে তার উপর লাফিয়ে পড়তে যাচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই। লেজটা চাবুকের মতো একবার এদিকে একবার ওদিকে বাড়ি। চিতাবাঘটার মনের অশুভ ইচ্ছাই প্রকাশ করছে এটা। পাশেই মাটিতে থাকা গুলি ভরা রাইফেলটার দিকে হাত বাড়ালেন অ্যান্ডারসন। আর ঠিক তখনই থ্যাঙ্গাভেলুর সব বানচাল করে দিল। অ্যান্ডারসনের ধারণা জঙ্গলে তার সহজাত প্রবৃত্তি এক্ষেত্রে কাজ করেছে। এটাই তাকে সতর্ক করেছে ভয়াবহ বিপদটা সম্পর্কে। তবে বড্ড দেরিতে। ঘুম থেকে উঠে হঠাৎই বসে গেল সে। আর এটা করতে গিয়ে যে পাতিলটায় টিনির জন্য ফুটো, হয়তোবা এতে যে শব্দ হয়েছে তা, কিংবা থ্যাঙ্গাভেলুর নড়াচড়া, অথবা অ্যান্ডারসনের টর্চের আলো। আর এটা সে বুঝতে পারলো অ্যান্ডারসন রাইফেল দিয়ে কিছু করে বসার আগেই। একপাশে লাফিয়ে পড়ে ঝোপের ভিতর অদৃশ্য। কিন্তু এই পুরো সময়টাতে বিপদটা সম্পর্কে অজ্ঞাতই রইল। তখনও আধা ঘুমে ঢুলতে থাকা থ্যাঙ্গাভেলু এমনকি প্রাণীটাকে দেখতে কিংবা ওটার কোনো শব্দ শুনতে পায়নি। এবার সবাইকে জাগিয়ে পুরো ঘটনাটা খুলে বললেন অ্যান্ডারসন। প্রথমে সবাই খুব অবাক হলো। তারপরই ডন বলে উঠল, বাবা, মেরওয়ানের চিকেন বিরিয়ানি আর পর্ক ভিন্দালু খেয়ে তোমার এটা হয়েছে। পুরো রাতে আমি কোনো শব্দই শুনিনি। আর আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো চিতাবাঘ আছে কি না এ বিষয়ে সন্দেহ আছে আমার। তার এই কথায় হো হো করে হেসে উঠল অন্যরা। অ্যান্ডারসনের রাগ হলো। কিভাবে ডন বলল যে সে কোনো শব্দ শুনিনি, যেখানে নিজেই রাতভর প্রচণ্ড শব্দে নাক ডেকেছে? পায়ের উপর শরীরের ভরটা চাপিয়ে কোনো মতে উঠে দাঁড়ালেন অ্যান্ডারসন। এবার টর্চের আলোটা মাটিতে ধরে যেখানে চিতাটা ওঁত পেতেছিল সেদিকে এগুতে এগুতে সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, এখানে এসে দেখে যাও। কিন্তু মাটি খুব শক্ত, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। কি দেখব? বলল ডন, তার কণ্ঠস্বরে পরিষ্কার ব্যঙ্গের সুর। কেন কোনো কারণ ছাড়াই আমাকে জাগিয়ে তুলেছ তুমি? চেঁচিয়ে উঠল মেরওয়ান। তারা সবাই তাদের নিজ নিজ জায়গায় ফিরে গেল। তারপর আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু অ্যান্ডারসন জানেন আসলেই তাদের, বিশেষ করে থ্যাঙ্গাভেলুর ঘাড়ের উপরে এসে পড়েছিল বিপদ। এটা মোটেই স্বপ্ন কিংবা তার কল্পনা নয়। গত সন্ধ্যায় থ্যাঙ্গাভেলুর জড়ো করা কাঠ দিয়ে আবার আগুনটাকে তারপর বেডরোলের উপরে বসে রাইফেল আর টর্চ হাতে নিয়ে রাতের বাকি সময়টা জেগে থাকলেন। তার ধারণা যে চিতাবাঘটাকে তিনি দেখেছেন সেটা একটা মানুষ খেকো, আর থ্যাঙ্গাভেলু নিশ্চিত ওটার যে ডাকটা অ্যান্ডারসনকে জাগিয়ে দিয়েছে সেটা প্রমাণ করছে প্রাণীটা খুব ক্ষুধার্ত ছিল, আর এটার ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 1 ঘন্টা পর আধ মাইল দূরে চিত্রলেরা বিপদটার গন্ধ পাওয়ার কিংবা দেখার কিছু সময় আগেই এটা ডাকলো। তারপর ভয়ার্ত কণ্ঠে ডাকতে শুরু করলো চিত্রলের দল। কোনো সন্দেহ নেই চিতাবাঘটা এখন পাহাড়ের ভেতর দিয়ে ফিরে চলেছে। এ সময়ই আধখানা চাঁদ উঠল। চারপাশের কিছুটা এলাকা আবছাভাবে দেখা গেল ওটার আলোয়। পাথরের ওপর দিয়ে একঘেয়ে ঘর ঘর শব্দে বয়ে যাচ্ছে নদীর পানি। এদিকে অ্যান্ডারসনের 2 চোখের পাতা ভারী হয়ে আসছে।